প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই করোনাকালীন সময়ে আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগতম। আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় প্রাণীর শ্রেণীবিন্যাস বিষয় নিয়ে একটু আলোচনা করব। তোমরা নতুন ক্লাসে উঠেছো, বই পুস্তক পেয়েছো এবং নতুন বইগুলো নিশ্চয়ই তোমরা নাড়াচাড়া করতেছো এবং কোথায় কি আছে এগুলো দেখে নিচ্ছ। এর মধ্যেই আমি প্রথম অধ্যায়টা নিয়ে একটু তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা বই সামনে নিয়ে বই থেকে এই বিষয়গুলো মিলিয়ে নিয়ে আমার সঙ্গে একটু শেয়ার করো তোমরা, এবং আমার কথাগুলো অনুধাবন করার চেষ্টা করো, এবং তোমরা বই থেকে এগুলো একটু মিলায় নাও, এবং বাড়তি যে ইনফরমেশনগুলো আমাদের আছে সেগুলো সম্পর্কে তোমরা একটু অন্য বই পুস্তকগুলো মিলিয়ে নিয়ে পড়ালেখা চালিয়ে যাও বন্ধুরা। এখানে আমার পরিচিতি, আমি মোহাম্মদ ওয়াজিদুর রহমান, সহকারী শিক্ষক, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়, গাইবান্ধা। তোমরা বইয়ের ছবিটা দেখতে পাচ্ছ, অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়, অষ্টম বিজ্ঞান অধ্যায়, প্রথম অধ্যায় শুধু শ্রেণীবিন্যাস নিয়ে আমরা একটু কথা বলবো। বন্ধুরা, এখানে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছ। আমাদের যে ব্যবহার্য যে জিনিসপত্রগুলো আছে সেগুলোর একটা এলোমেলো ভাবে ছবিগুলো সাজানো আছে। আমরা যদি এগুলোকে ভাগ করতে পারি, সবগুলো সাবান, সবগুলো কাপড় পরিষ্কার করে, কিন্তু কোনটার ধরন কি সেটা ভিত্তিতে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি দেখতে পাবো? দেখো, এগুলো আমরা পরপর কি দেখতে পাচ্ছি। দেখো, ৩ ধরনের জিনিস ৩ জায়গায় আসছে বন্ধুরা। তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখো, কেন ৩টে ৩ জায়গায় গেল এবং এইটা কেন এর জায়গায় আসলো। দেখো, দুটোই কাপড় কাচা সাবান। এই দুটোই কি লিকুইড, এগুলো ডিটারজেন্ট। দেখো, তাহলে আমরা ডিটল সাবান, গোসল করার সাবান, সার্ফ এক্সেল, এটা দিয়ে আমরা কি করতে পারি? কাপড় পরিষ্কার করি, ডিটারজেন্ট বলি আমরা। তারপরে কাপড় কাচা সাবান, তারপরে এই যে হ্যান্ড ওয়াশ যেগুলো আছে, আমরা এখন এটা সবচেয়ে বেশি ব্যবহার করতেছি হাত ধোয়ার কাজে। দেখো, সাবানগুলো, বল সাবান এখানে আসছে। এই যে হুইল, সার্ফ এক্সেলের কাছে কে আসলো? হুইল। আবার আমরা কি দেখতে পাচ্ছি? ডিটল। দেখো, এখানে ডিটল সাবান, সাবানের জায়গায় আসছে। এই ডিটল লিকুইড যেটা, সেটা লিকুইডের কাছে গেছে। তাহলে কেয়া, দুটোই কেয়া। দেখো, সাবান সাবানের কাছে গেছে, আর যেটা ডিটারজেন্ট, ডিটারজেন্টের কাছে আসছে। বন্ধুরা, প্রত্যেকটা গ্রুপে ৩টে করে জিনিস আছে এবং এর ৩টারই বৈশিষ্ট্য একই রকম। দেখো, তাহলে এই বৈশিষ্ট্য থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা বৈশিষ্ট্যের ভিত্তিতে যে আমরা সাবানগুলোকে ভাগ করলাম, সবগুলি মূলত সাবান, সবগুলি কাপড় পরিষ্কার করে, হাত পরিষ্কার করে, শরীর পরিষ্কার করে, সবগুলো কি পরিষ্কারক, কিন্তু তার মধ্যে ৪টে ভাগ আছে। এই ভাগগুলো আমরা কিসের ভিত্তিতে করলাম? নিশ্চয়ই তার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা ভাগগুলো করলাম। তাহলে একটা টয়লেট সাবান, একটা ডিটারজেন্ট, একটা লন্ড্রি সাবান, একটা তরল সাবান। এভাবে ছবিতে যে প্রাণীগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিগুলো কি একই রকম? অবশ্যই না। দেখো, এদের বৈশিষ্ট্য তোমরা খেয়াল করো, এগুলো আমাদের চারপাশে দেখা যায়, এগুলোর বৈশিষ্ট্য অবশ্যই একরকম না। তাহলে এই বৈশিষ্ট্যের ভিত্তিতে এগুলোকে আমরা ভাগ করতে পারি। যে সবগুলো কি মেরুদণ্ড আছে? দেখো, তোমরা একটু উত্তর বলার চেষ্টা করো, সবগুলোর কি মেরুদণ্ড আছে? না, সবগুলোর মেরুদণ্ড নাই। এরা কি সব একই পরিবেশে বাস করে? না। তোমরা একটু ভালো করে খেয়াল করো, সবগুলো কি একই পরিবেশে বাস করে? অবশ্যই না। মাছ পানিতে বাস করে, এটা একটা আমরা কুমির পানিতে বাস করে, আর যে বানর আর একটা আমরা খরগোশ দেখতে পাচ্ছি, এরা গাছে বাস করে বা বনে জঙ্গলে বাস করে। একই রকম খাবার খায়? না, এরা একই রকম খাবার খায় না। এরা কি একই রকম ভাবে চলাফেরা করে? না, অবশ্যই না। দেখো, কোনোটা বুকে ভর দিয়ে চলে, কোনোটা পাখনা দিয়ে চলে, কোনোটা পা দিয়ে চলে, ইত্যাদি। এদের দেহের আকৃতি, গঠন, জৈবিক কাজের প্রকৃতি কি একরকম? না, দেহের আকার আকৃতিও ভিন্ন। দেখো, ৬টা জিনিসের আকার আকৃতি ভিন্ন। তাহলে এই যে বৈশিষ্ট্যের কথা আমরা বলছি, তাহলে এই বৈশিষ্ট্যের ভিত্তিতে
এগুলোকে আমরা বিভিন্ন ভাগ করতে পারি। তোমরা কি জানো বন্ধুরা পৃথিবীতে কত প্রজাতির প্রাণী আছে? তাহলে এই যে এই প্রাণীগুলোকে যদি আমরা জানতে চাই, এগুলো সম্পর্কে আমরা যদি তথ্য নিতে চাই, তাহলে আমরা আজকে এই যে আলোচনাগুলো করব, সেই আলোচনার মধ্যে আমরা কি জানতে পারবো? শ্রেণীবিন্যাসে অবদান আছে এমন বিজ্ঞানীদের নাম বলতে পারবে? শ্রেণীবিন্যাসের ধাপগুলোর নাম বলতে পারবো? দ্বিপদ নামকরণের নিয়মাবলী বলতে পারবো? বিভিন্ন প্রকার বাসস্থান, প্রাণীর বাসস্থান, গঠন, উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমরা বলতে পারবো। এবং শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, শ্রেণীবিন্যাস আমরা কেন করব, এগুলো আমরা জানতে পারবো। বন্ধুরা একটু খেয়াল করো, এই বিজ্ঞানীরা শ্রেণীবিন্যাসের তত্ত্ব দিয়ে আমাদেরকে সহায়তা করেছে এবং শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে অবদান রেখেছে ক্যারোলাস লিনিয়াস, এনার বিজ্ঞানীর যে শ্রেণীবিন্যাস আমরা দেখি। তাহলে এরিস্টটল, জন রে, ক্যারোলাস লিনিয়াস, এই নামগুলো শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে জড়িত আছে। দেখো কি দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা ছোট বালক শিক্ষার্থী কোথায় যাচ্ছে? তাহলে এই যে মানুষের বৈজ্ঞানিক নাম কি বলতে পারবে? তোমরা হয়তো পড়ছো কোনো ক্লাসে, এর আগে যদি নাম শুনতে পারো। মানুষের বৈজ্ঞানিক নাম কি? মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। এর দুটো অংশ আছে, দেখো দুটো অংশকে আন্ডারলাইন করা আছে। এ সম্পর্কে আমরা পড়ব। হোমো সেপিয়েন্স একটা গণ, একটা প্রজাতি, আমরা পরে বলবো। এই চিত্রের লোকটি গেল, দেখো শ্রেণীবিন্যাসের জনক প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। প্রাণীগুলো লক্ষ্য করো, এখানে দুটো পাখি, বাঘ, তারপরে একটা পোকার মতো জীব। প্রাণী তিনটের আকৃতি কি একরকম? অবশ্যই না, আকৃতি একরকম না। এদের দেহের গঠন কি একরকম? অবশ্যই না। তাহলে একটা পাখি দিয়ে পাখনা দিয়ে ভর দিয়ে চলে, ওড়ে, আরেকটা পা দিয়ে চলে, আরেকটা বুকে ভর দিয়ে চলে। তাহলে এগুলো অবশ্যই একরকম না। এদের বাসস্থানও একরকম না, এক একটা এক এক পরিবেশে বসবাস করে। প্রাণী তিনটির চলন কি একরকম? একভাবে চলে না। পাখি উঠতে পারে, বাঘ আর এই দুটো উঠতে পারে না, এটা বুক ভর দিয়ে চলে, আরেকটা পা দিয়ে চলে। তাহলে চলন একরকম না। এদের বংশবৃদ্ধি প্রক্রিয়া কি একরকম? একরকম না। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা বললাম, এই বৈশিষ্ট্য কোনোটাই কোনোটার সাথে মিলিত হয় না। তাহলে পড়বো, এখানে আমরা কিছু দেখতে পারবো। দেখো ছকের প্রাণীগুলোর বৈশিষ্ট্যের সাথে মিল করে উপরের প্রাণীগুলোকে আমরা ছকে অন্তর্ভুক্ত করি। দেখো তো এই পাখিটাকে কোথায় নিয়ে আসতে পারবো? পাখির কাছে নিয়ে আসবো। দেখো চিংড়ি, এর আগে তোমরা জানছো আমরা যখন পর্ব পড়েছি, এটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী। শামুক মলাস্কা পর্বের প্রাণী, দেখো ঝিনুকের সাথে আসছে। আর পাখিটা কোথায় আসলো? পাখির কাছেই চলে আসছে। আরেকটা আছে দেখো। তাহলে সমস্ত পৃথিবীর সকল প্রাণীর মধ্যে যে সকল প্রাণীগুলোর বৈশিষ্ট্য ছকের প্রাণীগুলোর সাথে মিলবে, তাদেরকে ছকভুক্ত করা যেতে পারে। তাহলে আমরা পক্ষীকুলকে, যতগুলো পাখি আছে সেগুলোকে আমরা গতে নিয়ে আসতে পারবো। শামুক জাতীয় যেগুলো আছে সেগুলো খতে নিয়ে আসতে পারবো। আর পোকা জাতীয় যেগুলো আছে সেগুলোকে আমরা কতে নিয়ে আসতে পারবো। তাহলে একটা পর্বের মধ্যে আমরা এগুলো অন্তর্ভুক্ত করতে পারবো বন্ধুরা। তাহলে একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত 7টি ধাপের প্রয়োজন হয়। শ্রেণীবিন্যাসের কয়টা ধাপ আছে? 7টি। দেখো জগৎ, শ্রেণী, গোত্র, প্রজাতি, পর্ব, বর্গ, গণ। ইংরেজিতে বললে কিংডম, ক্লাস, ফ্যামিলি, স্পেসিস, ফাইলাম, অর্ডার, জেনাস। গণের পরে আরেকটা আছে প্রজাতি, স্পেসিস। তাহলে আমরা গণ প্রজাতি আছে 6-7। তাহলে আমরা যদি এই জিনিসগুলোকে ধারাবাহিকভাবে দেখি, তাহলে একটা প্রাণী বা উদ্ভিদ যেটাই হোক, তার যদি আমরা নাম করতে চাই, তাহলে এই 7টা ধাপের মাধ্যমে আসতে হবে। তাহলে কয়টা ধাপ? 7টা। এই 7টা ধাপকে আমরা যদি এখানে উল্লেখ করতে পারি, এর বৈশিষ্ট্য যদি আমরা দেখতে পারি, তাহলে এর আগে আমি কিন্তু বলছি যে নামকরণের কয়টা পদ্ধতি আছে? দ্বিপদ নামকরণের কয়টা পদ? 2টা। একটা গণ, একটা প্রজাতি। যেরকমটি হোমো সেপিয়েন্স, হোমো হচ্ছে গণ, এই যে 6 নাম্বার, আর সেপিয়েন্স হচ্ছে প্রজাতি। এরকম মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। এর আগেরটা আছে কি? হোমো ইরেক্টার। হোমো এক, প্রজাতি আলাদা, ইরেক্টার। তোমরা পরবর্তী ক্লাসগুলোতে এগুলো আরো দেখবা। মানুষের যে আগের প্রজাতি যেটা ধরা হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে হোমো ইরেক্টার। তাদের বৈশিষ্ট্য, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, দেহের গঠন ভিন্ন রকম ছিল। তাহলে আমরা এখন এখানে দেখি, এই যে এই কাজগুলো যদি আমরা করতে পারি, শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি আবিষ্কৃত না হলে কি কি অসুবিধা হতে উল্লেখ করো।
তাহলে শ্রেণীবিন্যাস কেন আমরা করছি? দেখো, আমরা যদি কয়েকটা বৈশিষ্ট্য অনুসরণ করতে পারি, তো একই বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ বা প্রাণীগুলোকে যদি আমরা একই জায়গায় নিতে পারি, তাহলে তো তাদের ২-১ টা সম্পর্কে যদি আমরা জ্ঞান অন্বেষণ করতে পারি, তো সবগুলো সম্পর্কে আমরা জানবো। যেমন আমি বলছি যে উভচর। উভচরের একটা সম্পর্কে যদি আমরা ধারণা নেই, তো সবগুলো সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। এরপর বলা হচ্ছে স্তন্যপায়ী। তাহলে স্তন্যপায়ী যদি একটা প্রাণীর যদি বৈশিষ্ট্য আমরা জানি, তো অন্যগুলোর বৈশিষ্ট্য আমরা জানতে পারবো। এই জন্য শ্রেণীবিন্যাস যদি না হতো, এক এক করে লক্ষ লক্ষ প্রাণীকে জানা সম্ভব হতো না। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ কি? দেখো, প্রাণী দুটোর মধ্যে একটি পার্থক্য বলো। কি পার্থক্য আছে? একটা মেরুদণ্ড আছে, একটা মেরুদণ্ড না, এটা যোগ বলছি আমি। আবার একটু দেখো, এর মধ্যে কি বৈশিষ্ট্য আছে? দেখো, দুটোর বাসস্থান কি এক? না, দুটোর বাসস্থান আলাদা। আবার দেখো, এই দুটো কি? দুটো কিন্তু একই রকম দেখা যাচ্ছে। চলন কি এক? না, এটাও পানিতে থাকে, এটাও পানিতে থাকে। পানিতে থাকলেও দুটোর চলন ভিন্ন। এটা কেউ উপরেও চলতে পারে পা দিয়ে, কিন্তু চিংড়ি মাছটা পা দিয়ে চলতে পারে না, কাজে এদের চলনটা ভিন্ন। আমরা যদি আবার দেখি এখানে দুটো, এটা আগে ওই ছবিগুলো তোমরা দেখছো, তাহলে একটা বানর আর দুটো পাখি। তাহলে এদের বংশবৃদ্ধি কি এক? না। একটু খেয়াল করো, একটা হচ্ছে স্তন্যপায়ী, সন্তান প্রসব করে, আর একটা হচ্ছে ডিম পাড়ে বাচ্চা ফুটায়। তাহলে দুটো দুই ধরনের। তাহলে আমরা কি কি শিখলাম? শ্রেণীবিন্যাস বিদ্যা, দ্বিপদ নামকরণ, আর হচ্ছে প্রজাতি। তাহলে এই জিনিসগুলো সম্পর্কে আমরা যদি ধারণা নিতে পারি, তাহলে আমাদের পড়ালেখা ফলপ্রসূ হবে এগুলো। তাহলে তুমি এই ক্লাসের পরে একটু চিন্তা করবা যে তোমার চারপাশে পরিবেশ থেকে 10টি প্রাণী সংগ্রহ করে তাদের 2টি করে বৈশিষ্ট্য লিখবা। তাহলে তোমার সামনে যা আছে, তুমি যা দেখতে পাচ্ছ, সেখান থেকে 10টা প্রাণীকে তুমি আলাদা করো। করে এই যে আমরা আলোচনা করলাম, এই যে পর্ব এর আগে পড়া হয়েছে, সেগুলো থেকে যদি আমরা ধারণা নেই, তাহলে সেটার বৈশিষ্ট্য কি, সেটার কেমন পরিবেশে থাকে, বাসস্থান কি, তার প্রজনন কি, তার বংশবিস্তার কিভাবে হয়, এগুলো লিখলে তুমি শ্রেণীবিন্যাস সম্পর্কে একটা ভালো ধারণা পাবে বন্ধুরা। এবং ধারণা পাইলেই তোমার পড়াটা ফলপ্রসূ হবে এবং পড়াটা সামনের দিকে তোমরা এগিয়ে নিতে পারবা। তাহলে ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। অবশ্যই পরবর্তী ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব। ধন্যবাদ।